ডেঙ্গুর বিষয়। জিজ্ঞেস প্রশ্ন করছি আর কি, যদি এরকম হয়ে থাকে যে পদায়নের রাজনৈতিক চাপ ও সৃষ্টি না, হয়েছে, এই রাজনৈতিক চাপ কাদের আসলে? না না, ডেঙ্গুর আলোচনায় ওগুলো আসেনি। এটা কীভাবে আসছে এখানে জানি না, অন্য কোনো প্রসঙ্গে আছে, অন্য প্রসঙ্গে ছিল। আপনার সরকারের শপথ নেওয়ার 1 মাস হলো, 8 আগস্ট শপথ নিয়েছিলেন, 1 মাস পূর্ণ হলো। সেক্ষেত্রে আপনারা এখন রাত্রি 12টায় হবে। গত রাতে 12টা হয়েছে। আপনারা একটা রাষ্ট্র সংস্কারের ব্রত নিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছিলেন আর কি। সেক্ষেত্রে আপনার সার্বিকভাবে রাষ্ট্র সংস্কারের জায়গা কোথায় কোথায় আপনারা আসলে দৃশ্যমান কিছু দেখাতে পেরেছেন কিনা 1 মাসে, এবং আপনার মন্ত্রণালয়ের বিষয়টা একটু জানতে চাই। সংস্কার যেহেতু আমূল, শৃঙ্খলা কিন্তু খুবই ভালো লাগে বলছেন, সেটা আমরা জানি, এবং সেটা কারণও আছে। এই কারণে যে সেটা তো কারণটা কি, একটা হলো কজেশন হচ্ছে যে আপনার কথাতে আসি যে আইন শৃঙ্খলার পরিস্থিতি সুষ্ঠু স্বাভাবিক নয়, ভালনারেবল। মাত্রা হয়তো কম বেশি হবে, এটা ডিগ্রির কম বেশি হতে পারে, কিন্তু কাইন্ডটা ঠিকই। কারণটা তো আমাদের খুঁজতে বেশি দূর যেতে হবে না। এই যে যে গণ অভ্যুত্থান যেখানে ঘটল, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীরকে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেখানে তাদেরকে জনসাধারণের সেবকের পরিবর্তে তার মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। 1000-এরও বেশি হত্যা হয়েছে। তা তার বিনিময়ে আমরা এখানে আছি, বা আমি এখানে আছি, আমরা সকলে এখানে আছি অ্যাজ এ ট্রাস্টি টু ক্যারি আউট দি এক্সপেকটেশন, তাদের প্রত্যাশা, সংস্কারের প্রত্যাশা, সংস্কারের দাবি, এটার প্রতিনিধি হিসাবে এখানে আছি। মূল হচ্ছে তারা ছাত্র জনতা, শ্রমিক, তাদের যে গণ অভ্যুত্থান, ওরাই হচ্ছে মূল মালিক আজকে দেশের। তাদের দাবি হচ্ছে সংস্কার, এবং তারা যেসব জায়গায় দাবি করছে সেই সব জায়গাতেই, সেই সব ক্ষেত্রেই তো দেখা যাচ্ছে সর্বক্ষেত্রেই এই সংস্কারের প্রয়োজন। সংস্কার এটি চলমান প্রক্রিয়া। 15-16 বছর হয়তো এটা স্তব্ধ হয়েছিল। সুতরাং আজকে 15 দিনে বা 15 ঘন্টায়, 15 দিনে, 15 সপ্তাহে যেটা অর্জিত হয়ে যাবে 15 বছরের জঞ্জাল, সেটা স্বাভাবিক নয় এবং বাস্তবও নয়, অবাস্তব একটি। এবং যেটা আমি বললাম যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এবং এটা ধীরে ধীরে আগাতে থাকবে। সবচেয়ে বড় সংস্কারের কথা এসছে সংবিধানে, যে আমাদের পুরনো সংবিধান যেটা আছে 72 সালের যে সংবিধান, আদতে সেই সংবিধান কি আছে আজকে? 15th অ্যামেন্ডমেন্টে আমরা দেখেছি মোর দ্যান 50টা জায়গায় এই সংবিধানের পরিবর্তন আনা হয়েছে। তো তাহলে আমার 72-এর সংবিধান কোথায়? মাঝখানে যদি একটু থামি চলার পথে, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, থার্ড অ্যামেন্ডমেন্ট, ফোর্থ অ্যামেন্ডমেন্ট থেকে আরম্ভ করে 15th অ্যামেন্ডমেন্ট পর্যন্ত যদি আসি, তো তাহলে পেছন দিকে যদি যেতে থাকি 72-এর দিকে, আমি ফোর্থ অ্যামেন্ডমেন্টে গিয়ে আটকে যাব। সেটা কি কাম্য? ফোর্থ অ্যামেন্ডমেন্ট মনে আছে? বাকশাল, ওয়ান পার্টি গভর্নমেন্ট, সংবিধানেই তো ছিল, এই সংবিধানেই ছিল, এই পার্লামেন্টই করেছে। সেটা কি সংবিধান সম্মত? ডেফিনেটলি না। 30 লক্ষ লোককে তাদের যে জীবন দিয়েছেন, 2 লক্ষ বীরাঙ্গনা, তারা বীরাঙ্গনা হয়েছেন এই কি এর জন্য, ফোর্থ অ্যামেন্ডমেন্টের জন্য? নিশ্চয় না। ফিফথ অ্যামেন্ডমেন্টে এসে এই ফোর্থ অ্যামেন্ডমেন্টের মৌলিক সম্পূর্ণভাবে বাতিল করলেন, আর ফিফথ অ্যামেন্ডমেন্টকে আবার আদালত এটাকে বাতিল করে দিলেন যে না, এটা করার কোনো এখতিয়ার নাই। তাহলে এই যে ধারাবাহিকভাবে আমরা দেখছি যে সংবিধানের বাইরে, সংবিধানের ভেতরে থেকেই যে মানুষকে জিম্মি করে রাখার যে প্রক্রিয়াগুলো চলেছে, সেটা কি একদিনে সম্ভব হবে? আজ কত হলো? 72 সাল থেকে আজকে কত সাল? আজকে 51 বছর, আমরা 52 বছর আজকে আমাদের সার্বভৌমত্ব আমরা অর্জন করেছি। তো সুতরাং এটা যে 1 মাসে কতটুকু ভিজিবল হলো, আমি মনে করি যে এটা একটা যথেষ্ট মানে সঠিক প্রশ্ন নয়। আমরা সংস্কার আরম্ভ করেছি কিনা, এইটা হলো প্রশ্ন। যে সংস্কার আরম্ভ করেছি, তো এখানে এত ব্যাপক যে এটাকে এই মুহূর্তে বাছাই করার কোনো সুযোগ এখনও পর্যন্ত হয়নি, বা বাছাই করার কোনো অবকাশও নেই। সবই ধরতে হবে। যেমন আলোচনা হচ্ছে, সংবিধান নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, তারপরে আর অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, আইনগুলো নিয়ে আলোচনা হচ্ছে, তারপরে রেগুলেশনগুলো নিয়ে আলোচনা হচ্ছে, রেগুলেটরি একটা কমিশন করা যায় কি না সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আগের যে রেগুলেটরি কমিশন ছিল তারা কি করে গেছেন সেটাকে আমরা যাচাই বাছাই করবো, বা সেটা দেখি সেখান থেকে আকবর আলী সাহেবের যে সুপরামর্শ ছিল
সেটাকে কতটুকু গ্রহণ করা যায়। আবার আকবর আলী সাহেবের এই রিপোর্টের পরে কয়েক বছর পার হয়ে গেছে, সেটাকে আবার এখন এর মাঝখানে যে পরিবর্তন, আর সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে এই গণ অভ্যুত্থান। তো সুতরাং এটা একটা চলমান প্রক্রিয়া। একটা সুনির্দিষ্টভাবে যে আমি 342টার মধ্যে কোনটাকে গুরুত্ব দিচ্ছি এটাও বলা সম্ভব না। এটা অ্যাজ অ্যান্ড ওয়েন ইট কামস বিফোর আস, অ্যাজ অ্যান্ড ওয়েন ইট ইজ টেকেন আপ, সেইভাবে হবে। এবং সেখানে তোমাদের এই সক্রিয় সহযোগিতা দরকার, যে তোমরাও যেহেতু জনগণের অংশ, একটা বড় অংশ, একটা গুরুত্বপূর্ণ অংশ, তোমরা পয়েন্ট আউট করে দেবে যে এই জায়গাটায় এই সংস্কারটা চোখে পড়ছে না, এই জায়গাটায় এই সংস্কারটা করার দরকার। তো তোমরা সংবিধান সংস্কারের কথা ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার। আলোচনা হচ্ছে এই মুহূর্তে, এখন আমরা বলতে পারি না, যেহেতু এভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। আর সিদ্ধান্ত তো একদিনও নেওয়া যাবে না চট করে, এক মাসের মাথায়। যে সংবিধান তৈরি হতে আমাদের এত বছর লেগেছে, যে সংবিধান আজকে 52 বছর ধরে আছে, সেই সংবিধান সংশোধন করব আমি একটা মুখের কথায় বলে দিলাম হয়ে যাবে, হবে না। এটা নিয়ে অনেক অনেক চিন্তা ভাবনা দরকার আর কি। আচ্ছা, আর সংবিধান সংশোধনী কি রেগুলেটরি কমিশন করবেন? না না না, এটা করতে গেলে অনেক বড় ব্যাপার সেটা। সংবিধান সংশোধন করতে গেলে আগে যাচাই বাছাই করতে হবে, বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে, তারপরে এটা পার্লামেন্ট করবে নাকি নতুন পার্লামেন্ট করবে, এটা ব্যাপক। এটা এক কথা ইয়েস নোর মধ্যে সম্ভব। আলোচনা হচ্ছে, প্রক্রিয়া বলা সম্ভব না, সেটা আমাদের ফেরত যেতে হবে, যে ছাত্র জনতার কাছেই যেতে হবে, তাদের কাছ থেকেই দাবিটা আসতে হবে যে তারা কোন পদ্ধতিতে চায়। তারা কি এই সংবিধানকে অ্যাব্রোগেট করে দিতে চায়, নতুন সংবিধান চায়, নাকি পুরনো সংবিধানকে সংস্কার করে, আমূল সংস্কার করে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করতে চায়। এটা আমাদেরকে জনগণের রায় নিতে হবে, জনগণের কাছে যেতে হবে। তাদের কাছ থেকে যখন আসবে, তো তাদের সঙ্গে যে আলাপ আলোচনা, এই সমন্বয়, ছাত্র জনতার যে সমন্বয়, তারা এই ব্যাপারে দিক নির্দেশনা দিতে পারবে। আমরা সেটা ক্যারি। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার পরামর্শ, ক্যাবিনেটের আপনি একজন সদস্য, আপনার পরামর্শ কি থাকবে? ওইটার জন্য চেম্বারে এসো, এখানে ভালো না, ওখানে আমি আমার ব্যক্তিগত মতামতটা দেবো এখন। আর এখানে তো আমি অন্য কোট পরে আসি না। একইভাবে আমাদের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান এখন নেই বলতে চলে। আপনার এই সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কার করে আবার একটা শেপে নেওয়ার জন্য কিন্তু দিচ্ছেন, এটা হচ্ছে একটা বস্তু। দুই নম্বর কথা আপনার দপ্তর কেন্দ্রিক, আপনার মন্ত্রণালয় কেন্দ্রিক। আমাদের সেবা খাতগুলো আমরা এর আগে রেওয়াজ তৈরি হয়ে গেছিল যে কোনো সেবা পেতে হলে সেবা প্রতিষ্ঠান থেকে আমার কিন্তু ঘুষ বা বকশিস সেটা দেওয়ার একটা রেওয়াজ ছিল। এখন সেটা নেই, কিন্তু আমি সেবা পেতে একটু স্লো হয়ে গেছে, যে বকশিসও নেই, ওইটাও নেই, তো আমি সেবা কিছুটা ওইভাবে পাচ্ছি না। এই ক্ষেত্রে আপনাদের কোনো মানে সেবা তো ব্যাপক, মানে একটা রাষ্ট্রের সেবা খাতটা ব্যাপক। তুমি রাস্তায় হাঁটবে, সেটাও একটা সেবা। রাস্তাটা ঠিক থাকা দরকার, পেভমেন্টটা ঠিক থাকা দরকার, ইলেকট্রিসিটি থাকা দরকার, পানি খাবে সেই পানিটা ভালো পানি থাকার দরকার। সেবা তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবাই সেবা। তো এখন সেই 1 লক্ষ সেবার মধ্যে কোন সেবা, একটা সেবা একটা মন্ত্রণালয়ের মাধ্যমে নিশ্চিত করা হয়। এই মন্ত্রণালয় হচ্ছে তোমার স্থানীয় সরকার। তো স্থানীয় সরকারের যেগুলো প্রবলেমগুলো আমাদের কাছে আসছে, প্রথমে পর্যায়ে ছিল যে জন্ম নিবন্ধন আর মৃত্যু সার্টিফিকেটটা পাওয়া যাচ্ছে না। কিছুদিন আর কি, ওই 5 তারিখের পর থেকে আরম্ভ করে কিছুদিন, তারপরে যখন প্রশাসক দেওয়া হলো 8 তারিখের পরে, প্রথম দিনেই প্রশাসক দেওয়া হয়েছিল, আর না বোধহয় দ্বিতীয় দিন, আর প্রথম দিনই দায়িত্ব দেওয়া হয়েছিল যে যেটা প্রত্যেক দিন ঘটে, মৃত্যুও ঘটে, জন্ম হয়, সেই সার্টিফিকেট দেওয়ার। তারপরে বাকিগুলো আস্তে আস্তে দেওয়া হচ্ছে। যে রাস্তাঘাট এই এতদিনে বৃষ্টির কারণে হোক বা যে কারণে হোক, নেগলিজেন্সের কারণে হোক, রাস্তাঘাট ভেঙে চুরে গেছে। তো সেটাও মেরামতের জন্য আবার বন্যাও ঘটলো, সারা দেশে রাস্তাঘাট তৈরি করতে হবে। তো সেই জায়গাগুলোতে একদিনই তো রাস্তা হবে না। এর তো র্যাকে পাওয়া যায় না যে আমি শপিং মলে গেলাম, এই একটা রাস্তা দেন তো ভাই, আমি এখানে এসে বসিয়ে দিলাম। এটা তো একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে হতে হবে। তো সেই প্রক্রিয়ার মাধ্যমেই যাচ্ছে, সব কিছু তো স্বাভাবিকভাবে ওটা প্রোডাকশান পর্যায়ে যেতে গেলে সময় লাগবে। আমার একটা রাস্তা মেরামত,
এটা দুটোভাবে হয়, একটা হচ্ছে সিটি কর্পোরেশনের নিজস্ব কিছু থাকে, সেটাও এখন তো একবারে আগে চাক্ষুষ দেখতাম, এখন ভেতর থেকে দেখছি যে ওইটা একটা ট্রাকের মধ্যে, সবাই হয়তো লক্ষ্য করেছো যে একটা ট্রাকের মধ্যে একটা বসানো থাকে, ওই যে বিটুমিন গলানো হয়, সেই সেই ব্রিটিশ আমলের বা তারও পুরনো আমলে, কুইন ভিক্টোরিয়ার আমলে, আর চিমনি দেওয়া, আর ওইটার মধ্যে কিছু রাবিশ থাকে, সেই রাবিশটাকে বিটুমিন মিশিয়ে মিক্স করে ওই রাস্তা দিয়ে প্যাচ আপ করা হয় আর কি। একটা হেভি ট্রাক গেলে আবারও সেটা চাকার সঙ্গে চলে যায়। এই ছিল মেরামতের পদ্ধতি। তো সেখানে একটা টেকসই মেরামতের জন্য তো আমি ওই যেটা বললাম যে শপিং মলে গিয়ে পাবো না, একটা টেকসই মেরামত পদ্ধতি দেন, ইট হ্যাজ টু বি ইভলভড, যে আমি ওখানে রাবিশের পরিবর্তে কী ব্যবহার করতে পারি, তাৎক্ষণিকভাবে কী করতে পারি, লেভেল যাতে ঠিক থাকে। তুমি যদি লক্ষ্য করে দেখবে যেখানে প্যাচওয়ার্ক হয়েছে, এগুলো বাস্তব, কিন্তু এগুলো তোমার লক্ষ্য রাখবে, তোমাদের সেটা লক্ষ্য রাখলে প্রবলেমটা আরও সুন্দর করে তুলে ধরতে পারবে। যে প্যাচওয়ার্ক হলো, কিন্তু দেখবে যে প্যাচওয়ার্কটা রাস্তার ওর লেভেলের চেয়ে একটু উঁচু হয়ে আছে, আর ওর চারপাশে পানি জমে আছে, তো তাহলে প্যাচওয়ার্কটা তো ঠিক হয়নি। তো সুতরাং ওই যে ওই শপিং মল থেকে প্যাচওয়ার্ক দিয়ে হবে না, আমাকে এই জায়গাটাও একটা নতুন কিছু একটা পদ্ধতি দিতে হবে। তো সেটা তো একদিনে হবে না, যেটা টেস্ট অ্যান্ড ট্রায়াল অ্যান্ড এরারের মাধ্যমে ঠিক করতে হবে। তো ফার্স্ট থিং হচ্ছে যে আমাদেরকে সেবাগুলো দেওয়ার জন্য সব যে যন্ত্রপাতি যেগুলি আছে, মানে প্রশাসনে মন্ত্রণালয়ের সবগুলোকেই অ্যাক্টিভেট করা হচ্ছে। মাঝখানে যেহেতু একটু স্থবিরতা আসছিল, অনিশ্চিত আসছিল, তো এখন সেটা দূর হয়ে গেছে। আস্তে আস্তে এই সেবাগুলো যাতে সঠিকভাবে সকলের কাছেই পৌঁছায়, হয়তো 100 জনের মধ্যে 80 জন পাচ্ছে, 20 জন পাচ্ছে না, যাতে সবাই পায় সেদিকে চেষ্টা করা হচ্ছে। আমার প্রশাসক সভা আসেন, আমি ডেইলি ওনার সঙ্গে একবারে আলাপ করি। ওনাকে আমি প্রত্যেকদিনই বলি যে আপনি সিটে বসে থাকলে হবে না, ইউ মুভ অ্যারাউন্ড, ফাইন্ড আউট দি ওয়ার আর দ্য প্রবলেমস। একটা লোকের কাছে শোনার আগে যেন আপনার কাছ থেকে শুনি যে এখানে এই গর্ত, এখানে সেই গর্ত, এখানে এটা নাই, ওখানে সেটা নাই, আপনি ফিল্ড ভিজিট করেন। আমাদের একটা সমস্যা হয়ে গেছে কি, যে আমরা ওই সিটে বসে ফাইলের মধ্যে মানে আবদ্ধ হয়ে গেছি, তো যার ফলে আমাদের ইয়েটা নেই, প্রফেশনালিজমটা একটু কম, আর ডাইনামিজমটা নেই। তো আমি ব্যক্তিগতভাবে এগুলো তো আমরা জানি, তো সেগুলো সমাধানের জন্য আমরা একটা করছি যে দেয়ার হ্যাজ টু বি কোঅর্ডিনেশন থাকতে হবে। যা কিছু হয় একটা টেবিল থেকে সিদ্ধান্ত হলো, তারপরে সেটা করা হলো। যেমন এটা তো আমাদের সবারই ভুক্তভোগী। ওই উর্দু রোডের ওখানে ওই দেখা গেছে যে আজ প্রায় 1 মাসেরও বেশি ওই তোমার সুয়ারেজ লাইনের জন্য কাটা হয়েছে, পাইপগুলো বসানো আছে, রাস্তার দুই পাশে 1 ফিট 1 চিলতে একটু জায়গা আছে, ওইখান দিয়ে বাচ্চারাও চলছে, বয়স্ক পুরুষ মহিলারা চলাফেরা করছে। তো এটা তো 1 মাস হয়ে গেল, এটা তো 1 মাস থাকার কথা না। তো তাহলে বোঝা যাচ্ছে ওখানে কাজে কিছু গাফলতি হয়েছে বা তো সেগুলো এখন আমাদের প্রশাসক সাহেব দেখছেন, বা উনি দেখছেন, একক না ভাবে না, অ্যাজ এ টিম দেখছেন। আর সেই টিমেরও আবার আমি ব্যক্তিগতভাবে সুপারভাইজ করছি। আমরা হয়তো দেখবে যে আমাকে কোনো দিন যে আমি ওই ঠিকমতো যা ময়লা পরিষ্কার হচ্ছে কিনা দেখার জন্য হয়তো ভিজিটে বেরিয়েছি। আমি টেবিলে আটটা থাকতে প্রস্তুত না, আই ওয়ান্ট টু সি মাইসেলফ দ্যাট অ্যাক্টিভিটিজ আর গোয়িং অন। কাগজে আমাকে দিল যে স্যার খুব সুন্দর হচ্ছে, গিয়ে দেখলাম নাই। স্যার একটা ছোট্ট প্রশ্ন জি ভাই। স্যার, সেটা হচ্ছে স্যার আজকের আপনাদের 1 মাস পূর্তি হলো স্যার। হ্যাঁ, হ্যাঁ। যেটি হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলছে এই দেশের মানুষ আসলে ভালো থাকবে যদি টেকসই একটি নির্বাচনী ব্যবস্থা থাকে এবং 5 বছর পর পর যদি ভোটাধিকার মানুষ প্রয়োগ করতে পারে স্যার। তো সেই বিষয়টি নিয়ে স্যার আপনারা আসলে কি কাজ করছেন? নির্বাচন কমিশন এরই মধ্যে পদত্যাগ করেছে সদস্যরা, এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য স্যার আপনারা কি কাজ হচ্ছে এবং আপনাদের আসলে এটি নিয়ে আলোচনা হচ্ছে কিনা স্যার উপদেষ্টা পরিষদে স্যার? আলোচনা হচ্ছে, তবে তোমাদের প্রত্যাশা যেটা যে কালকে এটা হয়ে যেতে হবে, সেটা হয় না। ছাত্র জনতার বক্তব্য কী সেটা একটু পরিধান করো, আমাদেরটা আমরা সেকেন্ডারি। আমি তোমাদেরকে সকলকে অনুরোধ করব যে তোমরা প্রত্যেক দিন সমন্বয়ের সঙ্গে যারা জড়িত আছেন, যে ছাত্র জনতা, শ্রমিকের, বিপ্লবের প্রতিনিধি যারা, তাদের সঙ্গে তোমরা মুখোমুখি হও। আমরা কিন্তু সেকেন্ডারি, ওইখান থেকে তোমার এই প্রশ্নের উত্তরগুলো আসবে, আর তাদের প্রত্যাশা অনুযায়ী আমরা সেটা এক্সিকিউট করব। আমার ব্যক্তিগত ইচ্ছা, অনিচ্ছা, আকাঙ্ক্ষা, আমি যেই হই না কেন, আমার 57 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকুক না কেন, সেটা সেটা মুখ্য না।
ফার্স্ট থিং হচ্ছে যে তাদের তো ডেফিনেটলি এটা একটা মেজর ইস্যু ফ্রি ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট। আমি ইলেকশনের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িত। আমি ইলেকশন অবজারভার হিসাবে বিভিন্ন সাউথ এশিয়ান কান্ট্রিতে গেছি। আমাদের দেশীয় ইলেকশনগুলিতে অবজারভার হিসাবে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি। ইলেকশন অবজারভেশন একটা আমাদের সিভিল সোসাইটির একটা বড় এরিয়া। যে ইলেকশন ঠিক হলে যেটা তোমরা বললে ওটা কেতাবিভাবে ঠিকই, বাস্তবায়িত তো হচ্ছে না। একটা পদ্ধতি আনা হয়েছিল যেটা কার্যকরী হচ্ছিল, যে ফ্রি ফেয়ার একটা ইলেকশনটা হচ্ছিল 13th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে, সেটা তো বাতিল করে দেওয়া হলো। তো তাহলে এই জায়গাগুলো আবার নতুন করে চিন্তাভাবনা করতে হবে। দেয়ার ওয়াজ এ সিস্টেম, ওই সিস্টেম আবার কীভাবে আনা যায়, আবার পাবলিকের কাছে কীভাবে জানা যায়, তাদের মতামত কী, ইত্যাদি ইত্যাদি। আদৌ 5 বছর থাকবে কিনা, নাকি এটা 4 বছর করা হবে, এগুলো আলোচনার মধ্যে আসে। যদি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ 4 বছর হতে পারে, তাহলে আমি একটা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি কেন আমার 5 বছর কেন রাখবে? আই ক্যান অলসো হ্যাভ এ 4 ইয়ার্স। তো এনিওয়ে, এগুলো নিয়ে এটা আলোচ্য বিষয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সুষ্ঠু নির্বাচন। তবে সেই নির্বাচন কবে হবে না হবে, এটার জন্য আমার রিকোয়েস্ট হবে তোমাদেরকে, ইউ গো অ্যান্ড সি অ্যান্ড মিট দি কোঅর্ডিনেটর্স, সমন্বয় যারা, তাদের সঙ্গে তোমাদের ইন্টারাকশনটা বেশি হওয়ার দরকার বলে আমি মনে করি। স্যার, মশা নিয়ে একটু জানতে চাই যে আপনি বললেন যে প্রাকৃতিক জীববৈচিত্র্য নষ্ট হওয়ার কারণে মশার উপদ্রব বেড়ে যাচ্ছে। তো আমরা দেখেছি যে কীটনাশক যেগুলো ব্যবহার করা হয় মশা মারার জন্য, যে ড্রেনের ভিতরে যেগুলো দেওয়া হ্যাঁ, হয়, ওগুলো আমরা জানি, ওগুলো নিয়ে আলোচনা করেছি। এই জায়গাগুলো সমাধান কিভাবে করবেন? মানে সমাধান তো আর আজকে এখনই হবে না, যে আমি তো এখনই 5 কোটি ব্যাংক ছেড়ে দিতে পারবো না, আর 10 কোটি কিট ছেড়ে দিতে পারবো না। তো সুতরাং তোমার প্রশ্নটা ঠিক হয়নি। যে বিদেশি যেরকম করে না, যে ইউ দেয়ার। তো ঠিক আছে, চলি তাহলে। আরেকটা মিটিং আছে। ও এখানে? স্যার, যেটা আমরা আগে ও হ্যাঁ, আরেকটা মিটিং, এটা গুরুত্বপূর্ণ মিটিং, পরে একসময় প্রশ্নটা কিন্তু ভ্যালিড স্যার, যেটা আমি করেছি, আমি উত্তর যেখানে দেখলাম লেখা একটা পরে আগের মিটিংটা হচ্ছে না। আজকে ওটা আছে, ওটাও চলমান, ওটা তো তদন্ত করে তোমার ওই জায়গাটাই খোঁজ খবর নাও। জনপ্রশাসন, মাই টিভি জনপ্রশাসন তো